হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো এই ভিডিওতে আমরা মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে ফাইটার ট্রেলারটা রিলিজ করার পর থেকে বা তারও আগে থেকেও ফাইটারের সাথে টপ গান ম্যাভেরিকের একটা আনফেয়ার কম্প্যারিজন চলছে। প্রচুর লোকে বলছে যে টপ গান ম্যাভেরিকের থেকে ফাইটার ঝেড়েছে, ফাইটার টপ গান ম্যাভেরিকেরই রিমেক, তো সেটা নিয়ে ডিসকাস করব। সেকেন্ডলি, ফাইটারের ট্রেলারে কিছু কিছু ডায়লগ আছে বা সেটার মধ্যে একটা সার্টেন পলিটিক্যাল মেসেজিং আছে বা আন্ডারটোন আছে, যেটা দেখে অনেকে এটাকে অ্যাজ আ প্রপাগ্যান্ডা ফিল্ম লেবেল করছে এবং বলছে যে এটার পেছনে একটা রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক প্রপাগ্যান্ডা আছে। আমরা সেটা নিয়েও ডিসকাস করব। তো প্রথমেই আমি যদি বলি যে ফাইটার টপ গান ম্যাভেরিকের কপি কিনা, না। কারণ কি, প্রথমত দেখুন, আমি বারবার করেই বলেছি এবং আমার 7 বেসিক প্লটসের যে ডিটেলসে আমি ব্রেকডাউন করেছিলাম 7টা বেসিক প্লটস কী কী হতে পারে, ওই ভিডিওটাতেও দেখতে পারেন যে আমি বারবার করেই যে ফিল্ম ন্যারেটিভ কিভাবে অপারেট করে সেটা ডিসকাস করেছিলাম। টপ গান সিনেমাটাতে এমন কিচ্ছু নেই যেটা আর্টিস্টিক্যালি ইউনিক, সেটা স্টোরি লাইন লেভেলে হোক, এক্সিকিউশন লেভেলে হোক, কোনো লেভেলেই নয়। অরিজিনাল টপ গান সিনেমাটা, আমি ম্যাভেরিকের কথা বলছি না, যেটা 1986-এ এসছিল, সেটা কিন্তু এরিয়েল ডগ ফাইট এই মুভি জনরাটাকে ইনভেন্ট করেনি। প্রথম এরিয়েল ডগ ফাইট মুভি এসেছিল তারও প্রায় 60 বছর আগে, 1927 সালে উইংস। ইট ওয়াজ দ্য ফার্স্ট এরিয়েল ডগ ফাইট মুভি, টপ গান ইনভেন্ট করেনি। এবং উইংস পরবর্তীকালে প্রথম যখন অস্কার হয় সেটাতে বেস্ট পিকচার অস্কারও জেতে, বাট যাই হোক, তো সেটা 60 বছর আগে থেকে হচ্ছে। এবং আপনি যদি দেখেন 30s, 40s, 50s, 60s বা 70s-এও প্রচুর কিন্তু এরিয়াল অ্যাকশন সিনেমা হয়েছে। ওয়ার্ল্ড ওয়ার 1-কে নিয়ে হয়েছে, পরবর্তীকালে ওয়ার্ল্ড ওয়ার 2-কে নিয়ে হয়েছে। শুধুমাত্র পার্ল হারবারে, জাপান যখন পার্ল হারবার অ্যাটাক করেছিল, সেই বিষয়বস্তু নিয়েই যে কত সিনেমা আছে তার হিসাব নেই। মানে দ্য ইগল অ্যান্ড দ্য হক থেকে শুরু করে, হেলস এঞ্জেলস থেকে শুরু করে, বাই দ্য ওয়ে, লিওনার্দো ডিক্যাপ্রিওর যে এভিয়েটার সিনেমাটা আছে, দ্য এভিয়েটার বলে, মার্টিন স্করসেসি ডাইরেক্টর, সেটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ অ্যাবাউট হাওয়ার্ড হিউজ মেকিং হেলস এঞ্জেলস। ফান ফ্যাক্ট। বাট যাই হোক, টপ গান ডিড নট ইনভেন্ট এরিয়েল ডগ ফাইট মুভি জনরা। এবং টপ গান ইটসেলফ গল্পটাও কিন্তু কোনো ফিকশনাল, আর্টিস্টিক্যালি ইউনিক কোনো গল্প নয়। টপ গান গল্পটাই অ্যাডপ্ট করা হয়েছিল একটা আর্টিকেল থেকে। 1982-তে ক্যালিফোর্নিয়া ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিন আছে, সেটাতে একটা আর্টিকেল বেরোয়। আমেরিকার স্যান ডিয়েগো শহরে একটা মিলিটারি এয়ারবেস আছে এবং সেই মিলিটারি এয়ারবেসে বিভিন্ন যারা লেফটেন্যান্ট আছেন, যারা সেখানে যারা ফাইটার পাইলটস আছেন, তাদের লাইফ প্রোফাইল করে তারা কিভাবে অপারেট করেন, মিলিটারি বেস কিভাবে অপারেট হয়, তাদের লাইফ, সেটাকে প্রোফাইল করে একটা আর্টিকেল লেখা হয়। সেটার নাম ছিল টপ গানস বলে। এবং সেটাকেই পরবর্তীকালে ডন সিমসন আর জেরি ব্রাকহাইমার তারা সেটাকে অ্যাডপ্ট করে সিনেমা বানাচ্ছেন টপ গান বলে। টপ গানে এমন কিচ্ছু ইউনিক ছিল না যেটা কপি করতে হবে। টপ গান এরিয়াল ডগ ফাইট জনরা ইনভেন্টও করেনি এবং টপ গান ইটসেলফ কোনো ইউনিক ফিকশনাল গল্পও না যেটা শুধুমাত্র আর্টিস্টিক্যালি মানে সেটার প্রতি মানে একটা ইউনিকনেস আছে, সেরকম কিচ্ছু না। অ্যাকচুয়ালি টপ গানেরও কয়েক বছর আগে একটা সিনেমা এসেছিল। আমাদের যদি কপির কথা বলতেই হয়, মানে যদি সিমিলারিটিসের কথা, মানে কপি শব্দটা আমি ইউজ করতে চাই না। টপ গান এসেছিল 1986 সালে, তো তার 4-5 বছর আগে ক্লিন্ট ইস্টউডের একটা সিনেমা ছিল, সেটার নাম হচ্ছে ফায়ার ফক্স। অ্যাকচুয়ালি ফাইটারের সাথে ফায়ার ফক্সের কিছুটা সিমিলারিটিস আপনারা পেতে পারেন। কারণ কি, ফাইটার সিনেমাটাও যেরকম একটা খুব স্ট্রং পলিটিক্যাল মেসেজিং আছে এবং সেটাতে আমি আসছি, এটা ফায়ারফক্সেও ছিল। সেই সময় রাশিয়ান একদম কোল্ড ওয়ার একদম পিকে, না মানে আর্লি 80s-এর কথা বলছি, আফগানিস্তানে ওয়ার চলছে সেই সময়। ক্লিন্ট ইস্টউড যে সিনেমাগুলো ডাইরেকশন দেন বা যে সিনেমাগুলো প্রডিউস করেন, তার মধ্যে একটা পলিটিক্যাল আন্ডারটোন থাকেই, সারফেস লেভেলেও থাকে এবং সাবটেক্সট লেভেলেও থাকে। তো ফায়ারফক্স অনেক বেশি পলিটিক্যালি চার্জ ছিল। সেখানে একটা আস ভার্সেস দেম ন্যারেটিভ, মানে কোল্ড ওয়ারটাকে কেন্দ্র করে আমেরিকা ভার্সেস রাশিয়া। অ্যাকচুয়ালি ফাইটারের সেটার সাথে একটা সামঞ্জস্য আছে। টপ গানের সাথে ফাইটারের অনা ইউনিকনেস মানে ক্রিয়েটিভ লেভেলে কোনো সামঞ্জস্য নেই, কারণ টপ গান অ্যাজ আ মুভি কোনো কিছুই ক্রিয়েটিভ করেন, ফ্যাক্ট এটা। টপ গান বারবার করেই যেটা বলছি, টপ গানের আগে বহু বহু এরিয়াল অ্যাকশন ফিল্মস হয়েছে। তো এই গেলে হচ্ছে কপির কথা। আপনি দেখুন, আপনি কোনো সিনেমা বা আপনি কোনো জনরা যখন আপনি অ্যাডপ্ট করছেন না, তো তখন সেটাতে সার্টেন কিছু ট্রোপস ফিরে ফিরে আসে। আপনি রোম্যান্টিক সিনেমা করলে সেটাতে মিট কিউট থাকবে, সেটাতে একটা হিরো হিরোইনের একটা মিট কিউটের অ্যাঙ্গেল থাকবেই।
তার মানে কি সেটা প্রত্যেকটাই যে হলিউডের পুরনো স্ক্রিউবেল কমেডিগুলো ছিল যেখান থেকে মিট কিউট ব্যাপারটা আসে সেখান থেকে কপি করা, তা তো নয়। ইটস আ মুভি থ্রো। আপনারা দেখবেন স্পোর্টস ফিল্মসে ওভারকামিং দ্য অবস্ট্যাকেলের একটা ন্যারেটিভ থাকে, মেন ন্যারেটিভটা এটাই হয়, ওভারকামিং দ্য অবস্ট্যাকেল, এবং সেটাকে বিভিন্নভাবে প্রেজেন্ট করা হয়। লাগানে একরকমভাবে দেখানো হয়েছিল যে গরিব ভারতীয় গ্রামবাসীদের সাথে ইংরেজ যারা সরকার ছিল তাদের ক্ষেত্রে, সেটা চাক দে ইন্ডিয়াতে অন্যভাবে দেখানো হয়েছিল যে বিভিন্ন স্টেটসের মধ্যে যে কালচারাল ডিফারেন্সেস আছে, রাইভালরিজ আছে। আবার ইকবাল বা ঘুমার সিনেমাটাতে অন্যভাবে দেখানো হয়েছিল, সেখানে একটা ফিজিক্যাল ডিসেবিলিটি বা প্রতিবন্ধকতাটাকে ওভারকাম করার, ইকবালের ক্ষেত্রে ছিল হচ্ছে ছেলেটা বোবা ছিল, আর এখানে অ্যাম্পিউটেড হ্যান্ড, মানে ঘুমারের ক্ষেত্রে বলছি হাত কেটে বাদ গেছে, তো সেটা ওভারকাম করার গল্প ছিল। এগুলো কি একই সিনেমা? একই সিনেমা তো নয়, প্রত্যেকটা ট্রোপ একই, ওভারকামিং দ্য অবস্ট্যাকেল। লাগান, চাক দে ইন্ডিয়া, ঘুমার, ইকবাল প্রত্যেকটা ডিফারেন্ট সিনেমা, কিন্তু প্রত্যেকটা একই জনরা সিনেমা, স্পোর্টস, এবং প্রত্যেকটা একই মুভি ট্রোপ ফলো করছে, সেটা হচ্ছে ওভারকামিং দ্য অবস্ট্যাকেল। ঠিক ফাইটারের ক্ষেত্রেও তাই, ফাইটার একটা ন্যারেটিভ পুশ করছে, আস ভার্সেস দেম, যেখানে একজন ইনভেডিং ফোর্স আছে, সেই ইনভেডিং ফোর্সটাকে আমরা কাউন্টার করে আমরা নিজেরা ইনভেড করছি। ইটস আ কমন মুভি ট্রোপ যে আমরা এনিমি টেরিটরিতে ঢুকবো, ঢুকে মেরে দেবো। ইট ইজ দি মোস্ট কমন মুভি ট্রোপ। ওয়ার মুভিতে এটা থাকবেই, এটা ফ্যাক্ট। এটা প্রত্যেকটা জনরার কিছু ট্রোপস থাকে, আপনি সেটা বাদ দিয়ে দিলে সেই জনরাটা হতে পারবে না। তো এখানে ফাইটার কোনো রকমভাবেই টপ গানের সাথে কপি করেনি। টপ গান ইটসেলফ কোনো ইউনিক সিনেমা নয়। টপ গান ম্যাভেরিকও আপনি যদি দেখেন, টপ গান ম্যাভেরিকের 6 বছর আগে 2016 সালে আর্গুয়েবলি সব থেকে ভালো, আমার মতে অন্তত, এরিয়েল ডগ ফাইট সিনেমা এসেছিল, এবং সেটা হচ্ছে রোগ ওয়ান দ্য স্টার ওয়ার্স স্টোরি। তো সেটা দেখতে পারেন আপনারা। আমি স্টার ওয়ার্সের ফ্যানও নই, আমি জাস্ট বলছি যে রোগ ওয়ান দ্য স্টার ওয়ার্স স্টোরি অন্তত আমার মতে বেস্ট এরিয়েল ডগ ফাইট সিনেমা। তো এটা জাস্ট মুভি ট্রোপস, সার্টেন মুভি জনরাতে কিছু সার্টেন ট্রোপস থাকে যেটা ফলো করে। আমার 7 বেসিক প্লটসের ভিডিওটা দেখবেন। এই গেল হচ্ছে কপির কথা। এবার আমি আসছি প্রপাগ্যান্ডাতে। এবার দেখুন, আমি আপনাদেরকে একই ইনফরমেশন বারবার দেব না। আমার প্রপাগ্যান্ডার সিনেমা ইতিহাস কিভাবে শুরু হচ্ছে, ওয়ার্ল্ডের প্রথম প্রপাগ্যান্ডা, মানে যেটাকে আমরা প্রপাগ্যান্ডা বলি, যেটা একটা রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক মতবাদকে পুশ করছে, সেই প্রথম সিনেমা ছিল হচ্ছে দ্য ব্যাটেলশিপ পোটেমকিন। সেটা থেকে ইতিহাস শুরু হচ্ছে, এবং আমি আলোচনা করেছিলাম ডিটেলসে আমার প্রপাগ্যান্ডা নিয়ে ভিডিও, আমার একদম সিনেমা মানে চ্যানেলের শুরুর দিকের ভিডিও, তো ওটা দেখে নিতে পারেন। তো এবার ব্যাপারটা হচ্ছে, ফাইটার কি প্রপাগ্যান্ডা সিনেমা? এটা বোকা বোকা কথা। প্রথমত, ফাইটার হচ্ছে একটা ট্রু ক্রাইম ফিকশন জনরার মধ্যে, যেখানে একটা ট্রু লাইফ ইভেন্টকে নেওয়া হচ্ছে, সেটার উপরে মাল মশলা চড়ানো হচ্ছে, এবং সেটাকে সেইভাবে প্রেজেন্ট করা হচ্ছে। আমার ঠিক এই কারণেই ফাইটারের ট্রেলার ভালো লাগেনি, কারণ আমার ট্রিটমেন্টটা ভালো লাগেনি, আমার ডায়লগস ভালো লাগেনি। বাট তার মানে এই নয় যে এটা প্রপাগ্যান্ডা। আমার ভালো লাগেনি এটা ট্রিটমেন্টে, এটা যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছিল পাকিস্তান, মানে অ্যান্টি পাকিস্তান ন্যারেটিভ, ডায়লগগুলো প্রচণ্ড পরিমাণে ওভার দ্য টপ, টু দ্য পয়েন্ট অফ আনইনটেনশনালি ফানি। তো আমার ট্রিটমেন্টটা ভালো লাগেনি। কিন্তু কোনো সিনেমা মানে অ্যান্টি পাকিস্তান হওয়া মানেই সেটা একটা সার্টেন রাজনৈতিক পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করছে, এটা তো বোকা বোকা কথা। মানুষ গল্প বলবে কি করে? আপনি যদি একটা ওয়ার ফিল্মে বলেন, এবং আবারও আমি মুভি ট্রোপসে ফিরে যাব, ওয়ার ফিল্ম কখনো আস ভার্সেস দেম ন্যারেটিভ ছাড়া হতে পারে? কখনো আমি ভার্সেস তুমি ন্যারেটিভ ছাড়া এটা কখনো একটা ওয়ার ফিল্ম করা সম্ভব? আপনি যদি একটা খেলা খেলেন, একটা স্পোর্টস খেলেন, আপনি কখনো কম্পিটিশন ছাড়া এগাতে পারবেন? একটা স্পোর্টসে দুটো টিম তো লাগবে, তাছাড়াও তো সেটা স্পোর্টস হবে না, সেটা কম্পিটিশন হবে না। ওয়ার ফিল্মের ক্ষেত্রেও তাই। আপনি যদি দুটো প্রতিপক্ষ না দেখাতে পারেন এবং একটা আস ভার্সেস দেম ন্যারেটিভ না তৈরি করতে পারেন, তাহলে সিনেমাটা হবে কি করে? এবং এটা তো কোনো ফিকশনাল সিনেমা নয়, এটার পেছনে একটা খুবই, মানে কি বলবো, খুব রিয়েল একটা বাস্তব ভিত্তি আছে, সেটা হচ্ছে বালাকোট এয়ার স্ট্রাইক। এবার ব্যাপারটা হচ্ছে যে সেটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন। আমার প্রেজেন্টেশন লেভেলে ইস্যু ছিল, কারণ মানে বলিউডও বলবো না, আমি ইন্ডিয়ান সিনেমা রিয়েল লাইফ ইভেন্টগুলোকে এমন পিন্ডি চটকায়, আমার সেটাই প্রবলেম ছিল। বাট তার মানে কিন্তু এটা নয় যে এটা প্রপাগ্যান্ডা। আপনি একটা রিয়েল লাইফ ইভেন্ট যদি দেখাতে চান, আপনাকে আস ভার্সেস দেম ন্যারেটিভটা আসবেই, এবং আমাদের বর্তমান যে রাজনৈতিক যে যে মানে যে স্টেটে আমরা আছি, ভারতবর্ষ ৭৬ বছর বাদে, সেখানে আমাদের দুটো দেশের সাথেই মেন কনফ্লিক্ট হয়েছে, একটা চায়না আর একটা পাকিস্তান।
বাই অ্যান্ড লার্জ বলছি আমি, অন্যান্য ছোটোখাটো কনফ্লিক্ট আমি বাদ দিচ্ছি। তো দেখাতে গেলে এই দুটো দেশকেই দেখাতে হবে। এবার আমি আবার টপ গানে ফেরত যাচ্ছি। আপনাদের কি মনে হয় অন্যান্য সিনেমাতে, অন্যান্য দেশের সিনেমাতে এই আলোচনাগুলো হয় না, এই প্রপাগ্যান্ডা, এই রাজনীতি পুশ করছে? অরিজিনাল টপ গান সিনেমাটাতেই টনি স্কট ডাইরেকশন দিয়েছিলেন। টনি স্কট বহু ডাইরেক্টর রিজেক্ট করার পরে টনি স্কটের কাছে এসেছিল। টনি স্কট অ্যাট দ্যাট টাইম ওয়াজ নট অ্যান এস্টাবলিশড ডাইরেক্টর। তারা কেন রিজেক্ট করেছিলেন? রিজেক্ট করেছিলেন কারণ টপ গান সিনেমাটা সেই সময়ের যে আমেরিকার রাজনীতি ছিল সেই অনুযায়ী এটা কনসিডার টু বি একটা প্রো মিলিটারি স্টান্স নেওয়া হচ্ছে। কারণ আমেরিকা সেই সময়ের রাজনীতি অনুযায়ী, আমেরিকা বুঝুন মিড 80s আমেরিকা কি হচ্ছে, লেট 70s ইরান হস্টেজ ক্রাইসিস হচ্ছে, তারপরে কি হচ্ছে, তেলের দাম টাম বেড়ে যাচ্ছে, যেখানে আরব কান্ট্রিজগুলো যেগুলো আছে তারা তেল করে দিচ্ছে এবং একটা গ্লোবাল অয়েল ক্রাইসিস তৈরি করছে। তো যেখানে আমেরিকার যারা সাধারণ মানুষ তারা হ্যাম্পার হচ্ছে, তো একটা অ্যান্টি ওয়ার সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। সেই সময় টপ গানের মতো সিনেমা এটাকে প্রো ওয়ার কনসিডার করা হয়েছিল এবং টনি স্কট বহু ডাইরেক্টর রিজেক্ট করার পরে টনি স্কট পেয়েছিলেন। টম ক্রুজ বহু একটা রিজেক্ট করার পরে, মানে সে এমিলিও এস্তেভেস থেকে শুরু করে, প্যাট্রিক সোয়েস থেকে শুরু করে, মানে মাইকেল জে ফক্স থেকে শুরু করে প্রত্যেকে রিজেক্ট করার পর টম ক্রুজের কাছে এসেছিল। টম ক্রুজের তার আগে একটাই বলার মতো সিনেমা ছিল, সেটা হচ্ছে রিস্কি বিজনেস। আবারও একই কারণে যে পলিটিক্স চলে আসছে, কারণ কি সেই সময়কার রাজনৈতিক যে পরিমণ্ডল ছিল সেই সময় টপ গানকে একটা অ্যাগ্রেসিভ মিলিটারি ফিল্ম মনে করা হয়েছিল। এবং পরবর্তীকালে টপ গান হিউজলি সাকসেসফুল হচ্ছে। সিনেমাটার যে সাউন্ড ট্র্যাক ছিল, বিশেষ করে টেক মাই ব্রেথ অ্যাওয়ে, ওটা মানে বিশাল হিট হচ্ছে অ্যান্ড অল দ্যাট। টম ক্রুজ ইজ বিকামিং আ স্টার। বাট সেরকম কিন্তু ছিল না, প্রচুর লোকে এই পলিটিক্সের জন্য সিনেমাটা করতে চায়। এবার যখন ভ্যাল কিলমার ছিল, মানে ভ্যাল কিলমার প্লেড দ্য আইসম্যান, ভ্যাল কিলমার নিজেই বলেছিলেন হি হেটেড দ্য স্ক্রিপ্ট বিকজ অফ দ্য প্রো ওয়ার ন্যারেটিভ। তারপরে কি হলো, তারপরে 1990s এলো। 1990s কি এলো, আমেরিকা সোশ্যাল জিনিসটা চেঞ্জ হলো। ইরাক ওয়ার শুরু হলো আর্লি 90s। সেখান থেকে ইরাক ওয়ারটাকে ফাস্ট ফুডের মতো বেঁচে বিল ক্লিন্টন প্রেসিডেন্ট হয়ে গেল। লোকের ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেল। আপনি 1990s সিনেমা তুলে নিন, সেখানে পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, রাশিয়া থেকে ন্যারেটিভটা ঘুরে যাচ্ছে। এটা পুরোপুরি একটা কালচারাল বিষয়। আজকের থেকে 30-40 বছর আগে যেটা হতো তাহলে অন্য আলোচনা তৈরি হতো। এইভাবেই সোসাইটি ফাংশন করে। এখানে কিন্তু প্রপাগ্যান্ডার কোনো জায়গা নেই। এইখানটাতে আজকে আমাদের ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে এই রকম একটা স্টোরি বলতে গেলে আপনাকে পাকিস্তানকেই ভিলেন দেখাতে হবে, বা হয়তো বেশি বড় জাম্প মারতে গেলে চায়নাকে ভিলেন দেখাতে হবে, তা না হলে পসিবল না। 1981-এ যখন ক্লিন্ট ইস্টউড ফায়ারফক্স দেখাচ্ছে, সে কিন্তু রাশিয়াকেই ভিলেন দেখিয়েছে। সে কিন্তু ইয়েকে দেখায়নি, আফগানিস্তানকে দেখায়নি, কারণ সেই সময় আফগানিস্তানের সাথে আমেরিকার ডিপ্লোম্যাটিক ক্রাইসিস তৈরি হয়নি। এটাই বুঝতে হবে আপনাদেরকে যে এখানে কিন্তু কোনো রাজনীতির ব্যাপার নেই। প্রথমত ঘটনাটার পেছনে তো একটা ঐতিহাসিক ভিত্তি আছে, বালাকোট এয়ার স্ট্রাইক। তো সেখানে তো পাকিস্তান নয় সেই ন্যারেটিভটা তো চলেই যাচ্ছে। আর সেকেন্ডলি সেটা হচ্ছে এই যে ব্যাপারটা, যে কথায় কথায় একটা ন্যাশনালিজম থাকলেই সেটা প্রপাগ্যান্ডা, সেটা রুলিং পার্টি পুশ করছে, এগুলো বোকা। এগুলো তারাই বলে যারা ইতিহাস জানে না, যারা সমাজ কিভাবে ফাংশন করে সেটাই জানে না। এইভাবেই স্টোরি বুকগুলো বলা হয় সেই রাজনৈতিক পরিমণ্ডলে, সেই সময়, সেই সভ্যতাতে, সেই যে দেশটা কোথায় দাঁড়িয়ে আছে, এইভাবেই। এটার কোনো অল্টারনেট নেই। প্রত্যেকটা সিনেমা এইভাবেই তৈরি হয়। আপনি পৃথিবীর যে কোনো দেশের সিনেমা তুলে নিন। তো এই ছিল আমার বক্তব্য। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।